সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদের আবার অনার্স থার্ড ইয়ারের ক্লাস নিতে চলে এলাম। সবাই সুস্থ আছো এই আশা নিয়ে ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। কোর্স নাম হচ্ছে তোমাদের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড কোর্স কোড হচ্ছে 2333007। আমি তানিয়া জাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে তোমাদের টপিকের নেম হচ্ছে মেথডস অফ স্টাডিং ভেজিটেশন। ভেজিটেশনের পঠন বা জরিপ কিভাবে করা হয় সেটাই হচ্ছে আজকে তোমাদের ক্লাসের বিষয়বস্তু। তো প্রথমেই আমাদের আসলে জানা দরকার যে হোয়াট ইজ ভেজিটেশন। ভেজিটেশন জিনিসটা কি? যদিও এর আগে আমি তোমাদের ভেজিটেশন, কমিউনিটি, পপুলেশন এগুলো সম্বন্ধে পড়েছি, তারপরেও আজকে আমি তোমাদের বলছি যে হোয়াট ইজ ভেজিটেশন। ভেজিটেশন is the total plant cover of a region, area or place। মানে কোনো একটা রিজিয়নের, এলাকার অথবা স্থানের যে টোটাল প্ল্যান্টস তাদেরকে সাধারণত ভেজিটেশন বলা হয়ে থাকে। তো এটা সাধারণত তোমার ফরেস্ট ভেজিটেশন হতে পারে, তোমাদের গ্রাসল্যান্ড ভেজিটেশন হতে পারে, পন্ড বা কোনো জলাভূমির ভেজিটেশন হতে পারে। তো এই ধরনের ভেজিটেশনগুলো কিভাবে পঠন এবং তার যে স্টাডি করা হয়, তাকে নিয়ে তার যে জরিপ করা হয় সেটা কিভাবে করা হয় সেটা হচ্ছে আজকে তোমাদের ক্লাসের বিষয়বস্তু। তো এখন প্রথমেই তোমাদের ভেজিটেশন সম্বন্ধে একটি স্বচ্ছ ধারণা থাকতে হবে। কোনো নির্দিষ্ট প্রজাতি সাধারণত একটি দলবদ্ধভাবে যখন অবস্থান করে তখন তাকে পপুলেশন বলা হয়। তো অনেকগুলো পপুলেশন মিলে কিন্তু একটি কমিউনিটি। এই জন্য ভেজিটেশনকে অনেক সময় কমিউনিটি নামেও নামকরণ করা যায়। তো ভেজিটেশনকে আর পরোক্ষভাবে কমিউনিটি হিসেবে উল্লেখ করা যায়। তো এই কমিউনিটির মধ্যে সাধারণত আমি বলছি অনেক ধরনের প্রজাতি থেকে থাকে। এই প্রত্যেকটি প্রজাতির সম্পর্কে জানতে হলে আমার এই ভেজিটেশন সম্বন্ধে স্টাডি করতে হবে। তো ভেজিটেশন আমি বললাম যে বিভিন্ন ধরনের ভেজিটেশন হতে পারে, পৃথিবীব্যাপী অনেক ধরনের ভেজিটেশন আছে। এই বৈচিত্র্যময় ভেজিটেশনকে স্টাডি করার অনেক পদ্ধতি আছে। ভেজিটেশন স্টাডি আমরা কেন করবো তারও সুনির্দিষ্ট কারণ আছে। তো ভেজিটেশনকে আমরা আগে জেনে নেই যে আমাদের এই ভারতীয় উপমহাদেশে সাধারণত কী কী ধরনের ভেজিটেশন আছে। দেখা যায় যে আমাদের এই ভারতীয় উপমহাদেশ যেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আগে ছিল, এখন সাধারণত আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলোকে আলাদা করে বলছি। তো ভারত যখন সম্পূর্ণটা একসাথে ছিল তখন বা এখন আলাদাভাবে, সেখানে দেখা যায় যে ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট এবং অ্যালপাইন এই চারটা অঞ্চলে সাধারণত ভারতের যে ভেজিটেশনটাকে ভাগ করা যায়। আর এখানে আবার এটাকে অন্যভাবে ভাগ করা যায়, ওপেন ভেজিটেশন, ক্লোজ ভেজিটেশন, স্পার্স ভেজিটেশন, এভাবে ভাগ করা যায়। তো তোমরা জানো ট্রপিক্যাল, টেম্পারেট, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট এবং অ্যালপাইন ভেজিটেশনগুলো কী ধরনের ভেজিটেশন। নিরক্ষীয় অঞ্চলের ভেজিটেশন হচ্ছে ট্রপিক্যাল এবং তার একটু উত্তর দক্ষিণের যে উত্তর দক্ষিণ দিকে যদি আমরা অগ্রসর হই তখন তাকে সাবট্রপিক্যাল বলে, এবং এরও 23 ডিগ্রি উত্তর দক্ষিণের ভেজিটেশনকে টেম্পারেট ভেজিটেশন বলে, এবং আরও পরের যে ভেজিটেশনগুলো সেগুলো অ্যালপাইন ভেজিটেশন। ওপেন ভেজিটেশন হচ্ছে যে সমস্ত ভেজিটেশন উন্মুক্ত, বলা হচ্ছে যে উন্মুক্ত, সাধারণত ফরেস্টের ভেজিটেশন বা গ্রাসল্যান্ড ভেজিটেশনগুলো হচ্ছে ওপেন ভেজিটেশন। আবার ক্লোজ ভেজিটেশন বলতে বোঝায় সিসোর ভেজিটেশন বা কোনো নির্দিষ্ট এলাকার যে সমস্ত ভেজিটেশন বা বদ্ধ, সেই এলাকার মধ্যে সীমাবদ্ধ, এই ধরনের ভেজিটেশনগুলো হচ্ছে ক্লোজ ভেজিটেশন। আর স্পার্স ভেজিটেশন বলতে বোঝায় যে সেখানে পপুলেশনের ঘনত্বগুলো বেশি স্ক্যাটার্ড অবস্থায় থাকে, মানে পাতলাভাবে থাকে, তখন তাকে বলা হয় স্পার্স ভেজিটেশন। কিন্তু আমাদের বাংলাদেশে সাধারণত দেখা যায় এখানে 4 ধরনের ভেজিটেশনের আধিক্য দেখা যায়। তো 4 ধরনের ভেজিটেশনের মধ্যে দেখা যায় গাঙ্গেয় সমভূমির যে ভেজিটেশন সেটা, এবং তারপরে আছে চট্টগ্রাম এবং সিলেটের যে চিরহরিৎ যে ভেজিটেশন সেটা, তারপরে হচ্ছে হলো তোমাদের মধুপুর শাল ফরেস্টের যে পত্রছড়া ভেজিটেশন সেটা, এবং সুন্দরবন বা উপকূলীয় অঞ্চলের যে ভেজিটেশন, এই 4 ধরনের ভেজিটেশন বাংলাদেশে দেখা যায়। তো এই ভেজিটেশন আমরা পৃথিবীব্যাপী বিভিন্ন ধরনের যে ভেজিটেশন দেখতে পাই, তার মধ্যে এখানে আমরা ভারত এবং বাংলাদেশের ভেজিটেশন সম্বন্ধে সামান্য একটু আলোকপাত করলাম। তো এই ভেজিটেশন যদি আমি এই ভেজিটেশন সম্পর্কে যদি আমি টোটাল একটা ধারণা পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে এর সম্বন্ধে একটা স্টাডি করতে হবে।
তো স্টাডি করার কিছু মেথড আছে। তো শুরুতেই আমার জানা দরকার যে কেন আমি কোনো একটি এলাকার ভেজিটেশনকে স্টাডি করব। তো সর্বপ্রথম যে কথাটা বলা যায় সেটা হচ্ছে যে কোনো একটি এলাকার ভেজিটেশন স্টাডি করলে আমি সেই এলাকার ভেজিটেশন সম্পর্কে একটি সম্যক ধারণা পাবো। সেই এলাকায় কি কি ধরনের পপুলেশন আছে এবং কি কি পপুলেশন মিলে সেই কমিউনিটিটা ডেভেলপ করেছে সেটি সম্পর্কে আমি ধারণা পাবো। তো এখন সেই ভেজিটেশন ছোট হতে পারে, বৃহৎ হতে পারে। যদি আমার ছোট হয় ভেজিটেশনটা, তাহলে সেই স্টাডিটা আমার কম সময় সাপেক্ষ হবে, কম ব্যয়বহুল হবে। কিন্তু যদি আমার এই ভেজিটেশন অনেক বিস্তীর্ণ এলাকা যদি হয়, সেখানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, অনেক ধরনের ভ্যারাইটি থাকবে, অনেক পপুলেশন থাকবে, অনেক ধরনের প্রজাতির বৈচিত্র্য থাকবে, সেগুলো স্টাডি করতে আমার বেশি সময় লাগবে। আবার এই ভেজিটেশন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। সুতরাং আমি একটা স্টাডি করে রেখে দিলে সেটা যে একদম কনস্ট্যান্ট হয়ে থাকবে তা কিন্তু নয়, এটি প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। সুতরাং কোনো এলাকার ভেজিটেশনের স্টাডি একটি ক্রমবর্ধমান বিষয় এবং ধারাবাহিক বিষয়, যেটা সবসময় চালিয়ে যাওয়া উচিত। তার তখন ইনস্ট্যান্ট তার যে আপডেট সেটা জানার জন্য তার যে স্টাডি সেটা অব্যাহত রাখা উচিত। তো প্রথমেই বললাম যে ভেজিটেশনের স্টাডির মাধ্যমে আমি কোনো একটি ভেজিটেশন সম্পর্কে একটি সম্যক, আমার একটি ভাস্ট ধারণা হবে যে সেখানে কি কি ধরনের জিনিস আছে। এখন যদি আমি এর পরবর্তী ধাপে যাই, তাহলে দেখা যাবে যে আমি যদি পার্টিকুলারলি বলতে চাই যে এই ভেজিটেশনের স্টাডির মাধ্যমে আমি আসলে কোনো একটি প্রজাতির দেখা যায় যে বৃদ্ধি, বিকাশ, ধরন, তার অভিযোজন, অভিব্যক্তি এগুলো সম্পর্কে জানতে পারি। আবার এই ভেজিটেশনাল স্টাডির মাধ্যমে যেহেতু এখানে বলা আছে তার সংজ্ঞার মধ্যে যে ভেজিটেশনটা আসলে কোনো একটা এলাকার প্ল্যান্ট, কি ধরনের এলাকার প্ল্যান্ট, কোনো একটা রিজিয়ন, এরিয়া ও প্লেস, তাহলে আসলে আমি ভেজিটেশনাল স্টাডির মাধ্যমে বিভিন্ন মেথডের অ্যাপ্লাই করেছি, স্টাডি করি আমরা, তার মাধ্যমে কোনো রিজিয়ন, কোন এরিয়া বা প্লেসে কী ধরনের ভেজিটেশন জন্মে থাকে সেই সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এরপরে আসা যাক যে এই ভেজিটেশনের যে মেথডগুলো আছে, মেথডগুলো থেকে আমরা দেখবো যে কোনো কোনো মেথডের মাধ্যমে আমরা কোনো ভেজিটেশনের যে সমস্ত প্রজাতি থাকে তাদের প্রাচুর্য, ঘনত্ব এবং তাদের যে ডেনসিটি, তাদের যে ফ্রিকোয়েন্সি, এগুলো জানতে পারি। তো এগুলো জানলে কিন্তু আমরা সেই ভেজিটেশনের বিভিন্ন প্রজাতির মধ্যেও কম্পেয়ার করতে পারি এবং সেখান থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেনসিটি এবং রিলেটিভ অ্যাবান্ডেন্স এই জিনিসগুলো আমরা পেতে পারি। তো এটা পেতে পারি। এছাড়াও আমরা ফাইটোগ্রাফ বলে একটা জিনিস পাবো, যেটা আমরা এই ভেজিটেশনের স্টাডির মাধ্যমে আমরা কোনো এলাকার ফাইটোগ্রাফ পেতে পারি এবং ফাইটোগ্রাফের মাধ্যমে কিন্তু আমরা কোনো একটি ভেজিটেশনের বা কমিউনিটির একটি খুব সুন্দর একটি ধারণা পেতে পারি। তো আমরা আলোচনার পরবর্তী ধাপে বলবো যে হোয়াট ইজ ফাইটোগ্রাফ। তো আবার যদি আমি কোনো তৃণভূমির ভেজিটেশনকে স্টাডি করি, দেখা যাবে যে সেই তৃণভূমির পশুচারণের পূর্বে এবং পরে তার যে স্ট্যাটাস, তার যে অবস্থা, সেই জিনিসটা আমি এই ভেজিটেশনের স্টাডির মাধ্যমে জানতে পারবো। তো এই সমস্ত জিনিসগুলো জানা যায়। আবার যদি কোনো বনভূমির ভেজিটেশন নিয়ে আমি স্টাডি করি, তাহলে সেই বনভূমির ক্ষেত্রে যে স্তরায়নগুলো ঘটে থাকে সেই স্তরায়নগুলোর কার কী অবস্থা সে সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায়। আবার কোনো ভেজিটেশনের ক্ষেত্রে দেখা যায় যে হিউম্যান বিং যেহেতু এই সমস্ত উদ্ভিদ রাজি থেকে তার বিভিন্ন উপকার পেয়ে থাকে, ফলে সেখান থেকে উদ্ভিদের বিভিন্ন পার্টস অ্যান্ড উদ্ভিদকে কী করতে হয়, তার সমস্ত বডিকেই অনেক সময় অনেক কাজে আহরণ করতে হয়। ফলে মানুষ এই রিসোর্সগুলোকে, এই যে ফরেস্ট যে রিসোর্স, সেটাকে সে ব্যবহার করছে। তো দেখা যায় যে ভেজিটেশন স্টাডির ফলে মানুষের ব্যবহারের আগে এবং পরে এর যে অবস্থাটা এবং তাকে কিভাবে আমি পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমি ভেজিটেশন স্টাডির মাধ্যমেই করতে পারি। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই কোনো একটি এলাকার ভেজিটেশনের স্টাডি করতে হবে। এখন আসি যে আমরা কোনো এলাকার ভেজিটেশনকে কিভাবে স্টাডি করব বা এখানে কি মেথড আমরা অ্যাপ্লাই করব। তো দেখা যায় যে এখানে দুটি ভাবে কোনো এলাকার ভেজিটেশনকে স্টাডি করা যায়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। নাম্বার 1 হচ্ছে কোয়ালিটেটিভ মেথড আর নাম্বার 2 হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। তো দেখা গেল যে নাম্বার 1 হচ্ছে আমি গুণগত, কোয়ালিটেটিভ বলতে আমরা বুঝি গুণবাচক, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে সংখ্যাবাচক।
তো গুণগত যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে আমি কোনো একটি এলাকার, কোনো একটি রিজিয়ন, এরিয়া অর প্লেস, এখানে তিনটি শব্দ আমি বলেছি, রিজিয়ন, এরিয়া অর প্লেস। এই যে তিনটি শব্দ, এই সমস্ত জায়গায় যে সমস্ত ভেজিটেশন হয়, সেই ভেজিটেশনগুলোর গুণগত মানকে পর্যালোচনার মাধ্যমে আমি যে ফলাফল পাই বা যে আমি যে পাঠ পাই, সেটাই হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। তো এই কোয়ালিটেটিভ মেথডের আবার অনেকগুলো ভাগ আছে। আর কোয়ান্টিটেটিভ মেথড হচ্ছে আমি সেখানে সংখ্যার সাহায্যে, ক্যালকুলেশনের মাধ্যমে, আমি ম্যাথমেটিক্যাল কিছু ফর্মুলার মাধ্যমে আমি যদি কোনো এলাকার ভেজিটেশনের স্টাডি করি, তখন সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। এখন আসি আমি শুরুতেই যে কোয়ালিটেটিভ মেথডটা কি এবং কিভাবে কোয়ালিটেটিভ মেথডকে অ্যাপ্লাই করে কোনো এলাকার ভেজিটেশনের স্টাডি করা যায়। তো কোয়ালিটেটিভ মেথড প্রথমে হচ্ছে কি আমার কোয়ালিটেটিভ মেথড। কোয়ালিটেটিভ মেথডের অনেকগুলো ভাগ আছে, যে সমস্ত যে অনেকগুলো প্রক্রিয়া আছে যার মাধ্যমে আমি এই স্টাডিটা করতে পারি। এক নম্বরে আমি দেই ফ্লোরিস্টিক কম্পোজিশন। তারপর হচ্ছে স্ট্রাটিফিকেশন। তারপর হচ্ছে ফেনোলজি और পিরিওডিসিটি। তারপর হচ্ছে ভ্যালিডিটি। তারপর হচ্ছে সোশিয়ালিবিটি। তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন and then লাইফ ফর্ম। এই লাইফ ফর্ম জিনিসটা কিন্তু এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হচ্ছে। ব্রাউন কেয়ার বলে একজন সায়েন্টিস্ট আছে, উনি লাইফ ফর্মকে বায়োলজিক্যাল স্পেকট্রামের ক্ষেত্রে ব্যবহার করেছেন, কিন্তু এখানে লাইফ ফর্ম জিনিসটা আবার অন্য সেন্সে ইউজ হয়েছে। তো আচ্ছা দেখো, ফ্লোরিস্টিক কম্পোজিশনের ক্ষেত্রে যদি আমি বলে থাকি যে আমি কোনো একটি ভেজিটেশনের কোয়ালিটেটিভ মেথডের সেই জিনিসটাকে অ্যাপ্লাই করব যে কোনো উদ্ভিদের কি ফুল হয় নাকি হয় না, তার উপর ভিত্তি করে তার একটা তালিকা তৈরি করব। যেমন প্রথমেই আসে তোমার সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ। তাহলে এই সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ বা টেরিডোফাইট, এইভাবে যদি আমি আলাদা করে যার একটা তালিকা তৈরি করি, তাহলে সেটা হচ্ছে ফ্লোরিস্টিক কম্পোজিশন। এবং এর মাধ্যমে আমি যে এই যে গুণ, যে গুণটাকে আমি এখানে ব্যবহার করলাম, সেটা হচ্ছে তার ফুল হয় কি হয় না তার উপর ভিত্তি করে যে ভেজিটেশন স্টাডি, সেটাই হচ্ছে ফ্লোরিস্টিক কম্পোজিশনের মাধ্যমে কোয়ালিটেটিভ মেথডের অ্যাপ্লাই। তো কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কোনো প্রজাতির আকার, আকৃতি, প্রকৃতির বিস্তৃতি, তার অভিব্যক্তি, তার কিছু ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস, ঋতুভেদে তার সে কীরকম রেসপন্স করে, তারপরে তার হচ্ছে অঙ্কুরোদ্গম, পুষ্পায়ন, পত্রমোচন, এই জিনিসগুলোকে সাধারণত এই কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দেওয়া হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে তার অভিযোজনে তার কি শারীরিক পরিবর্তন হয়, এই জিনিসটাকে অনেক সময় প্রাধান্য দিয়ে কোনো একটি এলাকার ভেজিটেশনের স্টাডি করা হয়ে থাকে। তো দেখা যাচ্ছে যে তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ফ্লোরিস্টিক কম্পোজিশনে কোন জিনিসটা অ্যাপ্লাই হয়ে থাকে। এবং এই জিনিসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগই এরা ডেসক্রিপটিভ। এই মেথডটা হচ্ছে ডেসক্রিপটিভ, মানে বর্ণনামূলক। এখানে বর্ণনা করা হয় সবকিছু, ইলাবোরেটলি এখানে বর্ণনা আকারে থাকে। এবং তারপরে যে আছে স্ট্রাটিফিকেশনের এই মেথডটা সাধারণত অ্যাপ্লাই করা হয়ে থাকে ফরেস্ট ভেজিটেশনের ক্ষেত্রে। আমরা বলেছি যে তোমাদের এর আগের অনেকগুলো ক্লাসে আমি বলেছি যে ফরেস্টে কিভাবে স্তর বিন্যাস হয়ে থাকে। সাধারণত ক্যানোপির নিচে কিভাবে বিরুৎ, গুল্ম, এই যে প্ল্যান্ট সাইজগুলো, সেগুলো কিভাবে নিজেকে ইস্টাবলিশ করে, এর উপর ভিত্তি করে সেখানে একটি স্তর বিন্যাস হয়।
তো আমি যদি কোনো ফরেস্ট ভেজিটেশনের এই স্ট্র্যাটিফিকেশনকে বেস ধরে বা ভিত্তি ধরে সেখানে একটা স্টাডি করি, যে সেখানে হাইস্ট লেভেলে কারা আছে, বৃক্ষ কারা, তারপর গুল্ম কারা, বিরূপ কারা, তার একটা ক্লাসিফিকেশন করি এবং তার যে ডেসক্রিপশন সেখানে লিপিবদ্ধ করি, তার মাধ্যমে আমি যে স্টাডিটা পাবো, তার মাধ্যমে আমি যে ফলাফলটা পাবো, সেটা হচ্ছে স্ট্র্যাটিফিকেশন পদ্ধতি, যেটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ মেথড। তারপর আছে কি ফেনোলজি অর পিরিয়ডিসিটি। ফেনোলজির ক্ষেত্রে আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম এবং বলেছিলাম যে ফেনোলজির ক্ষেত্রে প্ল্যান্টসের কোন কোন ক্যারেক্টারিস্টিক্সকে আমি প্রাধান্য দিয়ে থাকি। সাধারণত অঙ্কুরোদ্গম, পরাগায়ন, পত্রমোচন, পুষ্পধারণ, তার যে এই যে চক্রগুলো, এবং পিরিয়ডিসিটির ক্ষেত্রে ঋতুভেদে উদ্ভিদের যে রেসপন্স, সেই জিনিসটা আসে এই পিরিয়ডিসিটির ক্ষেত্রে। তাহলে এই দুটো জিনিসকে বেস ধরে আমি যদি কোনো একটি ভেজিটেশনের তার স্টাডি নিতে চাই, যে সেখানকার প্ল্যান্টসগুলো ফেনোলজি এবং পিরিয়ডিসিটির উপর কী ধরনের রেসপন্স করে, তার উপর আমি সেখানে কিছু ক্লাসিফাই করি, কিছু দল করি, বা আমি আগে থেকেই নির্দিষ্ট করে নিলাম যে সেখানকার যে 5টি বা 10টি কোনো প্রজাতিকে আমি স্টাডি করব, এবং আমার বেসিসটা হবে কোয়ালিটেটিভ ক্যারেক্টারের উপর বেসিস করে আমি কোনো এলাকার 5টি বা 10টি প্রজাতির নির্দিষ্ট প্রজাতির আমি ভেজিটেশনের স্টাডি করব, এবং আমার বেস হবে ফেনোলজি অর পিরিয়ডিসিটি। তো তখন সেটা হবে এই ধরনের কোয়ালিটেটিভ মেথড। এরপর আসি ভ্যালিডিটি। ভ্যালিডিটির বাংলা হচ্ছে আসলে জীবনী শক্তি। কোনো একটি উদ্ভিদের বৃদ্ধি এবং তার জীবনচক্র সম্পন্ন করার জন্য সে একটি চক্রের মধ্য দিয়ে সে একটা চক্রের মধ্য দিয়ে যেতে থাকে। এই চক্র এক একটি উদ্ভিদের ক্ষেত্রে এক এক রকম। তো এই চক্রকেও পর্যালোচনা করে কোনো এলাকার ভেজিটেশনের স্টাডি করা যায়, যে বিভিন্ন প্রজাতির তো এই চক্র বা ভ্যালিডিটি বিভিন্ন রকম, তার উপর তাকে কিছু দলবদ্ধ করে তার কিছু স্টাডি নেওয়া যায়। তো এই ধরনের কোয়ালিটেটিভ যে স্টাডি, সেটা হচ্ছে এই ভ্যালিডিটি কোয়ালিটেটিভ মেথড। এরপর আসে সোশিয়ালিবিলিটি। এই সোশিয়ালিবিলিটি এবং অ্যাসোসিয়েশন অনেকটা কাছাকাছি ধরনের আমি বলবো বৈশিষ্ট্য, কারণ কিছু উদ্ভিদ আছে যারা একত্রিতভাবে থাকতে পছন্দ করে। যেমন মস জীববর্গীয় যে সমস্ত উদ্ভিদ, তারা সাধারণত দলবদ্ধভাবে কোনো একটি নির্দিষ্ট স্যাঁতসেঁতে জায়গায় বা পরিবেশে তারা থাকতে পছন্দ করে। তো এই সমস্ত যে সঙ্গবদ্ধ থাকার যে নেচার, তার উপর ভিত্তি করে যে স্টাডি অথবা অ্যাসোসিয়েশন, দেখা যায় যে শৈবাল এবং ছত্রাক একত্রে মিলিত হয়ে নাইকেন তৈরি করে। তো নাইকেনের তো অনেক ধরনের প্রকারভেদ আছে। এই অ্যাসোসিয়েশনের উপর ভিত্তি করেও যদি আমি কোনো স্টাডি করি, অথবা এই যে সঙ্গবদ্ধ থাকার যে নেচার, তার উপর ভিত্তি করে যদি আমি কোনো স্টাডি করি, এই সবগুলোই হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। কিন্তু এর মাধ্যমে আমি যে ভেজিটেশনের যে ফলাফলটা পাবো, সেটা হচ্ছে এই দুই বেসিসের উপর ভিত্তি করে যে ফলাফল পাবো, সেটা হচ্ছে এক ধরনের কোয়ালিটেটিভ মেথড। এরপর আসে লাইফ ফর্ম। তো আমি বলেছি যে রাউন্ড কেয়ার বলে একজন সায়েন্টিস্ট আছে, উনি লাইফ ফর্মকে অন্য সেন্সে ইউজ করেছেন। উনি লাইফ ফর্মের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন করেছেন, এবং সেখানে বায়োলজিক্যাল স্পেকট্রাম বলে উনি একটা জিনিস নিয়ে এসেছেন, যার মাধ্যমেও কিন্তু আমি কমিউনিটি স্টাডি করতে পারি। তো সেটা হচ্ছে ফিজিওগনমিক মেথড, সেটা আমি একটু পরে পড়াচ্ছি। তো এই ক্ষেত্রে যে লাইফ ফর্মটা ইউজ করা হয়েছে এই কোয়ালিটেটিভ মেথডের ক্ষেত্রে, সেখানে বলা হয়েছে যে অভিব্যক্তির যে সমষ্টি বা বিবর্তনের যে সমষ্টি, তার উপর ভিত্তি করে যে স্টাডিটা করা হয়, সেটা হচ্ছে আসলে লাইফ ফর্ম কোয়ালিটেটিভ মেথড। তো সেটা কি ধরনের জিনিস? আমি জানি যে আমরা জানি বা সবাই আমরা এখন অনুভব করতে পারি যে জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু প্রত্যেকটি স্পিসিস তার মধ্যে কিছু অভিযোজনিক বৈশিষ্ট্য আবির্ভাব করছে তার মধ্যে, নয়তো কিন্তু সে বিরূপ পরিবেশে নিজেকে টিকিয়ে রাখতে পারবে না। তো এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো, তার সমষ্টিকে যদি আমি ক্যালকুলেশন করি, তো সেটাকে এখানে লাইফ ফর্ম আকারে বলা হচ্ছে। যে এই বৈশিষ্ট্যকে বেসিস ধরে কোনো একটা ভেজিটেশনের যদি আমি স্টাডি করি, যে সেখানকার কতগুলো প্রজাতি এই বৈশিষ্ট্যটাকে আয়ত্ত করতে পেরে সেখানে টিকে থাকতে পারছে, তার উপর যদি আমি একটা স্টাডি করি, তাহলে যে ফলাফলটা পাবো, সেটা হচ্ছে লাইফ ফর্ম কোয়ালিটেটিভ মেথড। তো এইভাবে সাধারণত এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে আমি কোয়ালিটেটিভ মেথডের মাধ্যমে আমি কোনো একটি এলাকা দেখা যায় যে আমি ভেজিটেশনের স্টাডি করতে পারছি। এরপরে আসছে কোয়ান্টিটেটিভ মেথড।
কোয়ান্টিটেটিভ মেথড। এই কোয়ান্টিটেটিভ মেথডের মাধ্যমে আমি বললাম যে আমরা ভেজিটেশনের স্টাডি করতে পারি। তো কোয়ান্টিটেটিভ মেথডের প্রথমেই আমি বলবো কোয়াড্রেট মেথড। নাম্বার 1 হচ্ছে কোয়াড্রেট মেথড। হোয়াট ইজ কোয়াড্রেট মেথড? এই কোয়াড্রেট মেথডটা কি এবং এটা কিভাবে এটা করা সম্ভব? কোয়াড্রেট মেথড হচ্ছে আমি যদি কোনো ভেজিটেশনের স্টাডি করতে চাই, তো সেখানে দেখা যায় যে আমার অসংখ্য প্রজাতি আছে। তো আমি সবগুলো প্রজাতির স্টাডি একবারে করা আমার পক্ষে সম্ভব নয় যদি সেটা কোনো ফরেস্ট ইকোসিস্টেম হয়ে থাকে। তো আমি হয়তো ধরে নিলাম কোনো একটা ফরেস্ট ইকোসিস্টেমের আমি নির্দিষ্ট 5টি প্রজাতির ভেজিটেশনকে স্টাডি করব। তো সেই ক্ষেত্রে আমি দেখা গেছে যে কয়েকটি বর্গাকার বাক্সকে আমি সেখানে ইউনিট হিসেবে ইউজ করব এবং তাদেরকে আমি ধারাবাহিকভাবে গ্র্যাজুয়ালি অথবা র্যান্ডমলি সেইখানে ফরেস্টে তাকে অ্যাপ্লাই করে আমি তার থেকে কিছু রিডিং দেব। তো দেখা যায় যে আমি যদি ধারাবাহিকভাবে সেই কোয়াড্রেটগুলোকে ইউজ করি, তো দেখা যায় এটা যদি আমার একটা ফরেস্ট হয়ে থাকে, এটা যদি আমার একটা ফরেস্ট রিজিয়ন হয়ে থাকে, আমি যদি ধারাবাহিকভাবে বা গ্র্যাজুয়ালি যদি আমি সেই কোয়াড্রেটগুলোকে বসাই, দেখা যায় যে আমার কোয়াড্রেটগুলো এইভাবে আমি বসাতে পারবো। আর যদি আমি র্যান্ডমলি বসালে আমি বিভিন্ন এইভাবে র্যান্ডমলি আমি এটাকে বসাচ্ছি। তো এই দুইভাবে আমি কোয়াড্রেট ইউজ করতে পারি। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কোয়াড্রেট সাধারণত বর্গাকার হয়ে থাকে। তো এই কোয়াড্রেটের আকার আকৃতি নির্ভর করে আমার প্রজাতির আকার আকৃতির উপর। আমার যদি প্রজাতির আকার আকৃতি বিরুৎ গুল্ম জাতীয় হয়ে থাকে, তাহলে আমার এই কোয়াড্রেট ছোট আকৃতির হতে পারে। আবার যদি এটা যদি বৃক্ষ বা বনভূমি এলাকায় হয়ে থাকে, তাহলে দেখা যায় যে 4, 16 বা 100 বর্গমিটার পর্যন্ত এই কোয়াড্রেটের আকৃতি হতে পারে। তো এই কোয়াড্রেটের সাহায্যে আমি এখানে দেখবো যে কোন কোয়াড্রেটে আমার সেই নির্দিষ্ট প্রজাতিগুলো কি পরিমাণ আছে, তার মাধ্যমে আমি যে স্টাডি নিব সেটা হচ্ছে কোয়াড্রেট মেথড। তো কোয়াড্রেট মেথডের কিছু পদ্ধতি আছে। কোয়াড্রেট মেথড আমি বললাম যে তোমরা দুইভাবে করতে পারো, একটা হচ্ছে গ্র্যাজুয়াল আর একটা হচ্ছে র্যান্ডম। তো গ্র্যাজুয়ালটা করেও তোমরা কিছু ফলাফল পাবা অ্যাকুরেট, এবং র্যান্ডমটা করলেও কিছু ফলাফল পাবে, এবং দুইটার মধ্যে ইচ্ছা করলে আমরা কম্পেয়ার করতে পারি। তো এই কোয়াড্রেট মেথডের অনেকগুলো প্রকারভেদ আছে। যেমন প্রথমে আছে লিস্ট কোয়াড্রেট। আমি যদি লিস্ট কোয়াড্রেট বলি, তো লিস্ট কোয়াড্রেট মানে আমি তোমাদের ছবির মাধ্যমে যে দেখালাম যে আমি কোনো একটা বনভূমিতে আমি দৌড়লাম, যেখানে আমি র্যান্ডমলি কিছু কোয়াড্রেট ইউজ করেছি, এবং এই প্রত্যেকটার হচ্ছে 16 বর্গমিটার করে একটি কোয়াড্রেটের আকার। তো 16 বর্গমিটার সাধারণত আমি দেখা যায় যে সুতা দিয়ে বা দড়ি দিয়ে আমি চারপাশকে বেষ্টন করে সেটা নিলাম, এবং সেখানে আমি 5টি কোনো বড় প্ল্যান্টের সংখ্যা সেখানে নিতে চাই, যেমন সেগুন, তারপরে মেহগনি, হিজল, তারপরে গেওয়া, গরান, এই ধরনের 5টি প্ল্যান্ট আমি নিলাম যেগুলোকে আমি স্টাডি করতে চাই। তো দেখা যাবে যে লিস্ট কোয়াড্রেটের ক্ষেত্রে প্রত্যেকটি কোয়াড্রেটে এই প্ল্যান্টগুলোর সংখ্যা কতটুকু আছে, বা তারা কয়টা করে আছে, তাদের নাম কি কি। এখানে দেখা যাবে আমি যে 5টা প্ল্যান্ট নিচ্ছি তার 4টির এখানে নাম আছে, সেই নামগুলো শুধু লেখা হয়, সংখ্যাটা লেখা হয় না, সেই নামগুলো শুধু লেখা হয়, সেটা হচ্ছে লিস্ট কোয়াড্রেট পদ্ধতি। আর আরেকটি আছে লিস্ট এন্ড কাউন্ট কোয়াড্রেট। প্রত্যেকটি কোয়াড্রেটে আমি যে প্ল্যানগুলো চাচ্ছি, যেগুলো নিয়ে আমি স্টাডি করতে চাচ্ছি, তাদের নাম এবং তাদের সংখ্যা যদি আমি লিখি, তাহলে সেটা হচ্ছে লিস্ট এন্ড কাউন্ট কোয়াড্রেট। এছাড়াও আছে চার্ট কোয়াড্রেট। আমার আরেকটি কি আছে, চার্ট কোয়াড্রেট। এই চার্ট কোয়াড্রেটের ক্ষেত্রে দেখা যায় যে আমার প্রত্যেকটি কোয়াড্রেটের মধ্যে আমার যে প্ল্যানগুলো আছে, সেই প্ল্যানগুলোর যদি আমি কোনো রেখাচিত্র আঁকি, বা সেখানে আমি যদি কোনো গ্রাফ আঁকি, তাহলে সেটা হচ্ছে চার্ট কোয়াড্রেট। এছাড়াও আছে ক্লিপ কোয়াড্রেট, কভার কোয়াড্রেট। ক্লিপ কোয়াড্রেট কি? আমার ক্লিপ কোয়াড্রেটটা সাধারণত তৃণভূমির ক্ষেত্রে ইউজ করা হয়। কোনো একটি তৃণভূমি এলাকার কোয়াড্রেটের মধ্যে যে আমার টার্গেট যে স্পেসিসগুলো, সেগুলোকে বার্ন করে সেখানকার যদি একটা ম্যাশ নেওয়া হয়,
তাহলে সেটা হচ্ছে ক্লিপ কোয়াড্রেট। আর কভার কোয়াড্রেট হচ্ছে ক্লিপ কোয়াড্রেট আর কভার কোয়াড্রেট। কভার কোয়াড্রেট হচ্ছে আমি যে প্ল্যানগুলো নিতে চাই সেগুলো সেই কোয়াড্রেটের কতটুকু জায়গা দখল করে আছে তার যে পরিমাপ সেটাকে বলা হয় কভার কোয়াড্রেট। এইভাবে আমি বিভিন্নভাবে কোয়াড্রেটের মাধ্যমে আমার যে টার্গেট যে প্ল্যান সেগুলোর আমি স্টাডি করতে পারি, এটাকে বলা হয় কোয়াড্রেট মেথড। এই কোয়াড্রেট মেথডের মাধ্যমে আমি প্ল্যান্টের ঘনত্ব, প্রথমে হচ্ছে পৌনঃপুনিকতা বা ফ্রিকোয়েন্সি, এটা সাধারণত পার্সেন্টেজে করা হয়। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে শতকরা হিসাব। ফ্রিকোয়েন্সি সাধারণত পার্সেন্টেজের মাধ্যমে বের করা হয়। ডেনসিটি এবং অ্যাবান্ডেন্স এই তিনটা জিনিস বের করতে পারি। তাহলে আমি কি বললাম যে কোয়াড্রেট ম্যাথ পদ্ধতির সাহায্যে আমি কোনো একটি বনভূমি এলাকার ফ্রিকোয়েন্সি, ডেনসিটি এবং অ্যাবান্ডেন্স এই তিনটা জিনিস বের করতে পারি। তো ফ্রিকোয়েন্সি আমি কিভাবে বের করব? আমি ধরি আমি যদি কোনো একটা বনভূমির একটা কোয়াড্রেট, আমি কোনো একটা বনভূমিতে 4টি কোয়াড্রেট ব্যবহার করলাম, 4টা কোয়াড্রেট ব্যবহার করলাম। চারটি কোয়াড্রেট ব্যবহার করলাম। এখানে 4টা বক্স আছে। এখন আমি ঠিক করে নিলাম যে 4টা বক্সের নাম তোমরা এদিকেও দিতে পারো অথবা এদিকেও দিতে পারো, 1 2 3 4, এবং এদিকে প্ল্যান্টসের নাম দিই। কোনো একটা বনভূমি এলাকায় আমার কিছু বিরূপ জাতীয় প্ল্যান্টের, যেমন এখানে আমি দিলাম ব্লুমিয়া মেমব্রেনেসিয়া, এখানে দিলাম ব্লুমিয়া ল্যাসেরা, এখানে দিলাম লিউকাস, এখানে দিলাম অ্যাসপারাগাস। এই ধরনের 4টা প্ল্যান্ট। তো আমি 4টা কোয়াড্রেট ইউজ করব, 4 বার 4 জায়গায় আমি এই কোয়াড্রেটগুলোকে ইউজ করব এবং আমার কোয়াড্রেট সংখ্যা হচ্ছে 4। তো দেখা গেল যে আমার প্রথম যে বাক্সটা, সেই বাক্সের মধ্যে এই প্ল্যান্টটা আমি পেলাম 2টি, দ্বিতীয় বাক্সে একটাও পাইনি, এখানে পেয়েছি 2টি, এখানে পেয়েছি 1টি। এটার ক্ষেত্রে দেখা গেল এখানে পেয়েছি 1টি, এখানে 2টি, এখানে পাইনি, এখানে 1টি। এটার ক্ষেত্রে দেখা গেল এখানে 2টি, এখানে 3টি, এখানে একটাও পাইনি, এখানেও একটা পাইনি। এখানে অ্যাসপারাগাসের ক্ষেত্রে দেখা গেল এখানে 3টি, এখানে 1টি, এখানে 2টি, এখানে পাইনি। তো দেখা গেল যে বিভিন্ন কোয়াড্রেটে আমি এই প্ল্যান্টসগুলো বিভিন্ন সংখ্যায় পেয়ে থাকি। তো ফ্রিকোয়েন্সিটা বের করার নিয়ম হচ্ছে যে আমার মোট যে কোয়াড্রেট সংখ্যা, আমার মোট কোয়াড্রেট সংখ্যা হচ্ছে 4, এবং প্রত্যেকটা প্ল্যান্টসের ফ্রিকোয়েন্সি কিন্তু বিভিন্ন রকম বের হবে। যেমন ব্লুমিয়া মেমব্রেনেসিয়া, ব্লুমিয়া ল্যাসেরা বা লিউকাস, অ্যাসপারাগাস, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি আলাদা আলাদা করে বের করতে হবে। প্রত্যেকটি ডেনসিটি আলাদা হবে এবং প্রত্যেকটির অ্যাবান্ডেন্সও আলাদা হবে। তো এখানে দেখা যায় যে আমি যদি ব্লুমিয়া মেমব্রেনেসিয়ার ফ্রিকোয়েন্সি বের করতে চাই, দেখা গেছে যে এখানে নিচে আছে 4, মানে আমি 4টা, মোট আমার কোয়াড্রেট সংখ্যা হচ্ছে 4, এবং এখানে আমি দেখা যাচ্ছে যে ব্লুমিয়া মেমব্রেনেসিয়া আমি 3টা কোয়াড্রেটে বেশি, উপরে হবে 3, এবং এটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এর মাধ্যমে আমি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। এই ক্যালকুলেশনগুলো তোমাদের পরীক্ষায় আসে, তোমাদেরকে সাধারণত এরকম একটা চার্ট দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে তোমাকে বলবে যে সেই এলাকার যে প্ল্যান চার্টটা তোমাকে দেওয়া হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করো। তো তোমাকে এইভাবে প্রথমে প্রত্যেকটি চার্টেরই তোমার ফ্রিকোয়েন্সি বের করে নিতে হবে। আমি কি বলেছি যে এখানে 4 লিখেছি কারণ আমি 4টা কোয়াড্রেট ব্যবহার করেছি, এবং ব্লুমিয়া মেমব্রেনেসিয়া আমি পেয়েছি 3টা কোয়াড্রেটে, এই জন্য উপরে 3 এবং 100 দিয়ে গুণ দিতে হয়েছে। তো এরপরে আছে ডেনসিটি। ডেনসিটির ক্ষেত্রে দেখা যায় যে আমি কোয়াড্রেট সংখ্যা হচ্ছে আমার এখানে 4, এখানে নিচে থাকবে যে আমি যতগুলো কোয়াড্রেট ব্যবহার করছি তার সংখ্যা, এবং উপরে যদি আমি ব্লুমিয়া মেমব্রেনেসিয়ার ক্ষেত্রে দেখি যে আমি
প্রত্যেকটা কোয়াড্রেন্টে এই প্রজাতির সংখ্যা আমার কত ছিল। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটা উপরের এখানে আমার প্রজাতির সংখ্যা আছে মোট 5। এই যে এটা যে ভাগফল সেটা হবে ডেনসিটি বা ঘনত্ব। তাহলে আমি ডেনসিটির ক্ষেত্রে কি বললাম যে নিচে হবে টোটাল কোয়াড্রেন্ট সংখ্যা এবং উপরে আমি যে নির্দিষ্ট প্রজাতিটির ডেনসিটি বের করতে চাই সেটি নির্দিষ্ট কোয়াড্রেন্টগুলোতে তাদের মোট যে সংখ্যা সেটি হবে তার, এবং এই দুইটির ভাগফল হচ্ছে তার ডেনসিটি। এবারে আসো অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্সের ক্ষেত্রে দেখা যাবে যে এখানে নিচে হবে যে আমার কয়টি কোয়াড্রেন্টে আমি এই যে এই প্রজাতিটি পেয়েছি আমি 3টি কোয়াড্রেন্টে, সেই সংখ্যাটা হবে এখানে 3 এবং উপরে এদের সংখ্যা হবে 5। মোট প্রজাতির সংখ্যা, একটি নির্দিষ্ট প্রজাতি যে নির্দিষ্ট সংখ্যক কোয়াড্রেন্টে পাওয়া যায় তার সংখ্যা হবে নিচে এবং উপরে হচ্ছে যে সেই নির্দিষ্ট প্রজাতিটি প্রত্যেকটি কোয়াড্রেন্টে তার টোটাল যে সংখ্যা সেটা হবে উপরে এবং এর ভাগফলটা পাওয়া যাবে হচ্ছে কি তার অ্যাবান্ডেন্স। তো এইভাবে আমি কোয়াড্রেন্ট মেথডের সাহায্যে শুধু একটি প্রজাতির নয় আমি অনেকগুলো প্রজাতির এভাবে ফ্রিকোয়েন্সি, ডেনসিটি এবং অ্যাবান্ডেন্স পেতে পারি। তো এইভাবে আমি এগুলো পেতে পারি এবং এই সমস্ত ফলাফলের পরে আমি কিন্তু আবার এখান থেকে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেনসিটি এই দুইটা জিনিস বের করতে পারি এবং আমার 3টা জিনিস লাগবে একটা ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স বের করার জন্য। তোমাদের তাহলে কি বলছি যে আমার এইভাবে আমি কোনো একটি বনভূমির নির্দিষ্ট কিছু প্রজাতির ফ্রিকোয়েন্সি, ডেনসিটি এবং অ্যাবান্ডেন্স বের করতে পারি এবং এগুলোর সাহায্যে আমি আবার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডমিনেন্স এবং এই 3টার পরে আমি আবার কি পেতে পারি ইম্পর্টেন্স ইন্ডেক্স ভ্যালু, ভ্যালু ইন্ডেক্স পেতে পারি IVI। এটা হচ্ছে ইম্পর্টেন্স ভ্যালু ইন্ডেক্স। এই IVI বের করার জন্য আমার লাগবে রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেনসিটি এবং রিলেটিভ ডমিনেন্স। এই 3টা জিনিস আমার বের করা লাগবে। এখন আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব এবং এই সবগুলোই হিসাব হচ্ছে কিন্তু শতকরা হারে, এই সবগুলো হিসাব হবে শতকরা হারে, সবগুলো হিসাব হবে শতকরা হারে। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি আমি কিভাবে বের করতে পারি? তো আমি একটি নির্দিষ্ট প্রজাতির, তোমাদের ব্লুমিয়া ম্যান্ডেনেসিয়া ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে বলেছি যে একটি নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি আমি কিভাবে বের করতে পারি। তাহলে এইখানে উপরে হবে একটি নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি, উপরে হবে এখানে একটি নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি এবং এইখানে হবে সমস্ত প্রজাতির ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে এখানে হবে একটি নির্দিষ্ট প্রজাতির ফ্রিকোয়েন্সি আর নিচে হবে সমস্ত প্রজাতির ফ্রিকোয়েন্সির যোগফল। তাহলে এই দুইটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমি পাবো হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। আর রিলেটিভ ডেনসিটি কি? রিলেটিভ ডেনসিটি হচ্ছে সমস্ত কোয়াড্রেন্টে একটি নির্দিষ্ট প্রজাতির যে সংখ্যা ছিল সেটা, আর এখানে হচ্ছে যে সমস্ত কোয়াড্রেন্টের সমস্ত প্রজাতির যে সংখ্যা সেইটা। তাহলে এখানে সেই জিনিসটা বসবে। এখানে আমার জায়গা স্বল্প দেখে আমি এতগুলো কথা লিখতে পারছি না। আর রিলেটিভ ডমিনেন্সের ক্ষেত্রে হবে যে আমরা জানি যে সমস্ত যে প্রজাতিগুলো আমরা নিয়ে পড়াশোনা করছি বা করছি এই সবাই কিন্তু স্থান বা জায়গা দখল করে। তাহলে কোনো একটি প্রজাতি, কোনো ব্যক্তি প্রজাতি তার যে নমুনা যে কোয়াড্রেন্টগুলো ছিল সেগুলোতে সে যতটুকু জায়গা দখল করেছে তার পরিমাণ, আর এই তার ভাগে কি হবে, তার নিচে হবে যে সমস্ত প্রজাতি কোয়াড্রেন্টগুলোতে যতটুকু জায়গা দখল করেছে তার পরিমাণ। তাহলে রিলেটিভ ডেনসিটি আর রিলেটিভ ডমিনেন্স বুঝতে পেরেছো আশা করি। রিলেটিভ ডেনসিটি হচ্ছে কোনো একটি প্রজাতির সমস্ত কোয়াড্রেন্টের মোট সংখ্যা, আর এই রিলেটিভ এখানে হচ্ছে যে সমস্ত কোয়াড্রেন্টের সমস্ত প্রজাতির মোট সংখ্যা। রিলেটিভ ডমিনেন্স হচ্ছে কোনো একটি প্রজাতির সমস্ত কোয়াড্রেন্টে যতটুকু জায়গা দখল করে, আর এখানে হচ্ছে সমস্ত কোয়াড্রেন্টের সমস্ত প্রজাতিগুলো যতটুকু জায়গা দখল করে সেটা হচ্ছে রিলেটিভ ডমিনেন্স। এখন IVI এই জিনিসটা কি? IVI হচ্ছে এই সবগুলো জিনিসের যোগফল।
আইভিআই হচ্ছে কি, আইভিআই এটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্লাস রিলেটিভ ডেনসিটি প্লাস রিলেটিভ ডমিনেন্স, এই জিনিসগুলোর যোগফল হচ্ছে আইভিআই। তো এইগুলোর মাধ্যমে আমি কি বের করতে পারি, এই যে রিলেটিভ যে আপেক্ষিক এই জিনিসগুলো আমার কেন বের করা হয়, এগুলোর মাধ্যমে আমি কোনো একটি বনভূমির একটি ফাইটোগ্রাফ পেতে পারি। তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে ভেজিটেশনাল স্টাডির মাধ্যমে আমি ফাইটোগ্রাফ পেতে পারি। তো হোয়াট ইজ ফাইটোগ্রাফ? ফাইটোগ্রাফ জিনিসটা কি? ফাইটোগ্রাফ ভেজিটেশনাল স্টাডির মাধ্যমে আমি ফাইটোগ্রাফ পেতে পারি। দেখা যাচ্ছে আমি যদি কোনো একটা বনভূমিকে এরকম একটা অক্ষ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি এবং এই দিকে যদি আমি রাখি, যেদিকে আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি রাখবো, এদিকে রাখবো হচ্ছে হলো গিয়ে রিলেটিভ ডেনসিটি, আর এদিকে লিখবো হচ্ছে হলো আমি রিলেটিভ ডমিনেন্স, আর এদিকে আমি আইভিআই এর রেজাল্ট নিব। তো আমি বলেছিলাম যে আমি 4টা প্রজাতি নিয়ে কাজ করছি। দেখা যাবে যে আমার 4টা প্রজাতির এখানে 4 রকম রিডিং আসবে, এখানে 4 রকম রিডিং আসবে, এখানে রিডিং আসবে, এখানে রিডিং আসবে। তো এই জিনিসগুলোকে যদি আমি একটা বৃত্তাকারে এইভাবে আঁকি, দেখা যাবে যে এখানে আমি চমৎকার এখান থেকে একটা রিডিং পেয়ে তার একটা ফলাফল পাবো, এবং এই জিনিসটাকে বলা হয় ফাইটোগ্রাফ। এই ফাইটোগ্রাফের সাহায্যে শুধু আমার ভেজিটেশন না, আমি বলেছি যে ভেজিটেশনকে কিন্তু আমরা আরেকভাবে নাম করতে পারি যে কমিউনিটি। তো এই মাধ্যমে কিন্তু আমি বলেছিলাম যে কমিউনিটির যে স্টাডি সেটাও একটা ফলাফল আমরা পেয়ে যাই। তো কোয়াড্রেট মেথডটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও কোয়ান্টিটেটিভ মেথডের পরিমাপের ক্ষেত্রে আরো অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ট্রানজেক্ট মেথড। আরেকটি উল্লেখযোগ্য পদ্ধতি হচ্ছে ট্রানজেক্ট মেথড। ট্রানজেক্ট মেথড, এখন ট্রানজেক্ট মেথড জিনিসটা কি? ট্রানজেক্ট শব্দের অর্থ হচ্ছে লম্বা সরু লাইন আকারে বা সরু লম্বা পথ আকারে কোনো জিনিস যদি থাকে সেটাকে বলা হচ্ছে ট্রানজেক্ট। তো ট্রানজেক্ট মেথডের প্রথমেই আসবে তোমার লাইন মেথড, লাইন ট্রানজেক্ট মেথড। তো লাইন মেথডটা কি? ট্রানজেক্ট লাইন মেথড এবং ট্রানজেক্ট বেল্ট বেল্ট মেথড, আরেকটা হচ্ছে আইসোলেশন মেথড। তো ট্রানজেক্ট মেথডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাইন মেথড, বেল্ট মেথড এবং আইসোলেশন মেথড। তো সাধারণত দেখা যায় পাহাড়ি এলাকায় এই লাইন মেথডটা ইউজ করা হয়। এটা কিভাবে ব্যবহার করা হয়? আমি ধরি কোনো একটা এরকম পাহাড়ি এলাকা, এর ভেজিটেশনকে আমি স্টাডি করব। তো দেখা যায় যে এখানে আমি যদি কোনো লাইন এঁকে নিই, যে এই লাইন বরাবর আমার কি কি প্ল্যান্টস আছে সেটাকে আমি স্টাডি করব, তখন সেটাকে বলা হচ্ছে ট্রানজেক্ট লাইন মেথড। এরকম পাহাড়ি ঢাল বা খাড়া এলাকায় এই ধরনের যে স্টাডি করা হয় সেটা হচ্ছে লাইন মেথড। আবার বেল্ট মেথডটা কি? বেল্ট মেথডে যদি আমি সমতল ভূমির ক্ষেত্রে এরকম লাইন এঁকে তার মধ্যে ছোট ছোট যদি আমি বক্স করে নিই, যে প্রতি বক্সে আমার কি ধরনের ভেজিটেশন আছে, এইভাবে যে স্টাডিটা করা হয় সেটা হচ্ছে বেল্ট মেথড। আর আইসোলেশন মেথডটা হচ্ছে সাধারণত আইসোলেশন মেথডটা তৃণভূমির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, বা গ্রাসল্যান্ডের ভেজিটেশনের ক্ষেত্রে আমার এই আইসোলেশন মেথডটা ইউজ করা হয়। দেখা যায় যে আমার যদি কোনো গ্রাসল্যান্ড এরকম থাকে, সেখানে আমি কোনো ট্রানজেক্ট যদি এইভাবে আঁকি, মাঝখানে একটা ট্রানজেক্ট এঁকেছি, এই দুই পাশে 2টা ফাঁকা জায়গা আছে। তো এই মাঝখানের এলাকাটাকে আমি স্টাডি করব, কিন্তু এই দুই পাশে আমার যে চিহ্নচারণ ছিল সেটা অব্যাহত থাকবে। এর দ্বারা আমি একটা কম্প্যারিজন পেতে পারি। কি ধরনের কম্প্যারিজন পেতে পারি? যে আমার চিহ্নচারণের ফলে কি অবস্থা হচ্ছে, এবং চিহ্নচারণ যদি সেখানে না হয় তাহলে সেখানে কি অবস্থা হয়, এই ধরনের কম্পারেটিভ একটা রেজাল্ট পাওয়া যায়। এবং এছাড়াও এই যে এখানে যে লাইনটা আছে, এর দ্বারা আমার এর যে অরিজিন যে ভেজিটেশনটা তার একটা নিউট্রাল রেজাল্ট পাওয়া যায়। তো এইভাবে ট্রানজেক্ট মেথডের মাধ্যমেও কিন্তু কোয়ান্টিটেটিভ মেথডের অ্যাপ্লাই করা যায়। আরেকটা আছে পয়েন্ট মেথড। পয়েন্ট মেথডটা কি? পয়েন্ট মেথডটা খুবই ইন্টারেস্টিং একটি মেথড। আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথডের মধ্যে আরেকটি হচ্ছে পয়েন্ট মেথড।
এক্ষেত্রে একটি কাঠের ফ্রেমের মতো ইউজ করা হয়। এই কাঠের ফ্রেমটার মধ্যে এই 2.5 মিটার পর পর 10টা ছিদ্র থাকে এবং এই 10টা ছিদ্রের মধ্যে দেখা যায় যে 50 মিটার 2.5 সেমি পরপর আর 50 সেন্টিমিটার দেখা যায় যে পিন থাকে, কয়েকটা পিন থাকে, এরকম পিন থাকে। এই পিনগুলা আবার উঠানামা করতে পারে। তো দেখা যায় যে আমি কোনো একটা ভেজিটেশনের ক্ষেত্রে সাধারণত বিরুৎ এবং গুল্মের ক্ষেত্রে এই পয়েন্ট মেথডটা ইউজ করা হয়ে থাকে। বিরুৎ এবং গুল্মের ক্ষেত্রে পয়েন্ট মেথড ইউজ করা হয়। কোনো একটা বিরুৎ বা গুল্মের ভেজিটেশনের ক্ষেত্রে আমি যদি এই মেথডটা ইউজ করি এবং এটাকে যদি সেই বৃক্ষের উপরে নিয়ে যে আমি ধরি এবং এই পয়েন্টগুলোকে উঠানামা করতে থাকি, তাহলে তার দ্বারা সেখানকার একটা কভার পার্সেন্টেজ পাওয়া যায়। তো কভার পার্সেন্টেজটা কিভাবে পাওয়া যায়, যে আমি সেই বিরুৎটা বা সেই গুল্মটা কি পরিমাণ এরিয়া কভার করে আছে তার একটা পার্সেন্টেজ বের করব। তো সেই পার্সেন্টেজটা বের করতে হলে, সে কভার পার্সেন্টেজ বের করতে হলে আমার এখানে লিখতে হবে যে কভার পার্সেন্টেজ দিয়ে এখানে লিখতে হবে যে আমার এই বিন্দুগুলো কতগুলো উদ্ভিদকে স্পর্শ করেছে, আর নিচে হলো গিয়ে তোমার নির্দিষ্ট বিন্দুগুলো, নির্দিষ্ট যে প্রজাতি তাকে যে স্পর্শ করেছে তার সংখ্যা, আর নিচে হচ্ছে যে বিন্দুগুলো সর্বমোট কতগুলো প্রজাতিকে স্পর্শ করেছে তার সংখ্যা, গুণ হচ্ছে 100। আচ্ছা, তাহলে কি বললাম যে কভার পার্সেন্টেজ যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমে আমার বলতে হবে যে আমি একটা নির্দিষ্ট প্রজাতিতে সেই বিন্দুগুলো, কারণ আমি বলছি যে গুল্ম বা বিরুৎ সেটাতে একটা স্থান কভার করে আছে এবং আমি তো ধরে নিয়েছি যে সেখানে আমি কয়টি প্রজাতির আমি সেখানে স্টাডি করতে চাই, এটা আমার শুরুতেই একটা অ্যাজাম্পশন নিয়ে নিতে হবে, কারণ আমি সবগুলোর একবারে করতে পারবো না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার যদি আমি একটা প্রজাতির আগে কাউন্টিং করি, সেই নির্দিষ্ট প্রজাতিটি দ্বারা কতগুলো পয়েন্ট দ্বারা সেটা স্পর্শ হয়েছে তার সংখ্যা উপরে, এবং সর্বমোট কতগুলো প্রজাতি এই পয়েন্ট দ্বারা স্পর্শ হয়েছে তার সংখ্যা নিচে গুণ 100। এর দ্বারা আমি কভার পার্সেন্টেজ বের করতে পারবো। তো কোয়ান্টিটেটিভ মেথডের আরেকটি মেথড আছে যেটা অতটা গ্রহণযোগ্য নয়, সেটা হচ্ছে আরেকটা হলো গিয়ে ক্যামেরা মেথড, আর একটা হচ্ছে রিং কাউন্ট মেথড। ক্যামেরা মেথড এবং রিং কাউন্ট মেথড। ক্যামেরা মেথড কি, আমি কোনো একটি ভেজিটেশনের যদি ছবি তুলে রাখলাম এমন ভাবে যে সেখানে সেটা কাউন্ট করা যাচ্ছে, যেহেতু এটা কোয়ান্টিটেটিভ, এখানে সবসময় একটা গণনার ব্যাপার থাকবে যে সেটা যাতে ম্যাথমেটিক্যাল হয়, সেখানে কাউন্ট করা যায়। এবং আমি একটা নির্দিষ্ট সময় পর্যায়ে সেখানে ছবির সাথে আবার সেখানে বাস্তবের যদি একটা কম্পেয়ার করতে চাই, সেইটার যে মেথড, এইটাকে বলা হচ্ছে ক্যামেরা মেথড। আর রিং কাউন্ট মেথডটা সাধারণত ফসিলের ক্ষেত্রে করা হয়ে থাকে, বর্ষ বলয়ের সংখ্যার মাধ্যমে যে ফসিলের বয়স গণনা করা হয়, সেটা হচ্ছে রিং কাউন্ট মেথড। তো এই সমস্ত মেথডের মাধ্যমে সাধারণত কোনো একটা ভেজিটেশনে সেখানকার স্টাডি নেওয়া হয়, এবং স্টাডির মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারি সেগুলো তোমাদের আগেই বলেছি। এখন আসি যে আমি একটা বললাম যে মেথড অফ স্টাডিং ভেজিটেশন, আরেকটা হচ্ছে যে এই ভেজিটেশনের কিন্তু আমি আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে কমিউনিটি। মেথড অফ স্টাডিং কমিউনিটি যদি আমি বলি, তো এখানে কিছুটা ভিন্নতা আছে, যে কমিউনিটিকে কিন্তু আমি আবার অন্যভাবেও স্টাডি করতে পারি। যেমন বলা যায় যে ফ্লোরিস্টিক মেথড বা ফিজিওগনমিক মেথড অথবা ফাইটোসোসিওলজিক্যাল মেথড। তাহলে আমি কি বলছি, যে কমিউনিটি স্টাডির ক্ষেত্রে আমি 3টি নাম দিতে পারি। কমিউনিটি স্টাডির ক্ষেত্রে এক নাম্বার হচ্ছে ফ্লোরিস্টিক মেথড, দুই নাম্বার হচ্ছে ফিজিওগনমিক মেথড, 3 নাম্বার হচ্ছে
phytosociological method. আমার কলমের কালি শেষ হয়ে যাওয়ার কারণে একটা নতুন কলম নিয়ে আসতে হলো। প্রথমে হচ্ছে ফ্লোরিস্টিক মেথড। আমি বললাম যে কমিউনিটি স্টাডির ক্ষেত্রে আবার একটু ভিন্ন কথা বলা হয়েছে, যে ফ্লোরিস্টিক মেথডের মাধ্যমে কোনো একটি এলাকার কমিউনিটির প্রজাতি, ওখানে কি কি ধরনের প্রজাতি আছে তার যদি একটা তালিকা তৈরি করা হয়, সেটাকে এক্ষেত্রে বলা হচ্ছে ফ্লোরিস্টিক মেথড। আবার আমরা ভেজিটেশনাল স্টাডির ক্ষেত্রে কোয়ালিটেটিভ ক্যারেক্টারের ক্ষেত্রে দেখেছিলাম, সেখানে একটা ফ্লোরিস্টিক কম্পোজিশন বলে একটা মেথড ছিল, সেটা কিন্তু ছিল সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদের যে ক্লাসিফিকেশন করা সেইটা। কিন্তু এইখানে বলছে যে ফ্লোরিস্টিক মেথড বলতে এখানে কমিউনিটি স্টাডির ক্ষেত্রে বলা হচ্ছে যে সেখানে কি কি ধরনের প্রজাতি আছে, সেই প্রজাতিগুলোর সংখ্যা যদি আমি কাউন্ট করি, সেটা হচ্ছে ফ্লোরিস্টিক মেথড। এবং ফিজিওগনোমিক মেথড হচ্ছে যে আমি এখানে বলতে চাই যে রাউন্ড কেয়ারের যে ক্লাসিফিকেশনের কথা বলছিলাম, সেটা এই ফিজিওগনোমিক মেথডের ক্ষেত্রে দেখা যায় যে রাউন্ড কেয়ার ক্লাসিফিকেশন করেছেন সমস্ত প্ল্যান্টকে চারটি ভাবে। সেটা কিরকম? একটা হচ্ছে ফেনেরোফাইটস, কেমিফাইটস, হেমিক্রিপ্টোফাইটস, ক্রিপ্টোফাইটস আর হচ্ছে থেরোফাইটস। তো রাউন্ড কেয়ার বলছেন যে ফেনেরোফাইটস হচ্ছে 0.25 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা যে বৃক্ষ, তারা হচ্ছে ফেনেরোফাইটস। কেমিফাইটস হচ্ছে যারা সাধারণত লেস দেন 0.25 মিটার, তারা। হেমিক্রিপ্টোফাইট হচ্ছে যারা সাধারণত মাটির কাছাকাছি যাদের কুড়ি থাকে, তারা। ক্রিপ্টোফাইট হচ্ছে মাটিতে শায়িত অবস্থায় থাকবে। আর ক্রিপ্টোফাইটস হচ্ছে মাটিতে শায়িত না, সরি, এটা হচ্ছে টিউবার এবং রাইজোমের সাহায্যে এরা বংশ বৃদ্ধি করবে। এরা টিউবার অ্যান্ড রাইজোমের সাহায্যে বংশ বৃদ্ধি করবে। আর থেরোফাইটস গুলো সাধারণত বহু বর্ষজীবী বা বর্ষজীবী কিছু প্ল্যান্টস। তো এই যে ক্লাসিফিকেশনটা রাউন্ড কেয়ার করছেন, এইটার উপর ভিত্তি করে যদি কোনো কমিউনিটির কোনো পার্সেন্টেজ বের করা হয়, যে কোনো একটা কমিউনিটির মধ্যে কত পার্সেন্ট ফেনেরোফাইটস আছে, কত পার্সেন্ট ক্রিপ্টোফাইট আছে, কত পার্সেন্ট হেমিক্রিপ্টোফাইটস আছে, তাহলে যে স্টাডিটা হবে সেটাকে সাধারণত বলা হয় ফিজিওগনোমিক মেথড। আর ফাইটোসোসিওলজিক্যাল মেথডের মধ্যে আসে ফাইটোগ্রাফ, যে আমি বলেছিলাম, তোমাদের একটা ছবি এঁকে দেখিয়েছিলাম। ফাইটোগ্রাফ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ডেনসিটি, রিলেটিভ ডমিনেন্স এবং আইভিআই এর মাধ্যমে যে ফাইটোগ্রাফ করা হয়, সেই ফাইটোগ্রাফের মাধ্যমে যে স্টাডি পাওয়া যায় এবং সেটার মাধ্যমে কমিউনিটির যে একটা স্টাডি পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে ফাইটোসোসিওলজিক্যাল মেথড। তো এইভাবে আমি ভেজিটেশন এবং কমিউনিটির স্টাডি করতে পারি, এবং এই স্টাডিগুলোর দ্বারা আমি কিভাবে উপকৃত হতে পারি সেটা ক্লাসের শুরুতেই বলেছি। তো এই ছিল আজকে আমার লেকচার। আশা করি তোমরা এর দ্বারা উপকৃত হয়েছ এবং এটা ভালো করে তোমরা মনোযোগ সহকারে পরবর্তীতে ক্লাসটা শুনতে পারবে। এবং এখানে যে ফ্রিকোয়েন্সি, অ্যাবান্ডেন্স এবং ডিস্ট্রিবিউশনের কথা বললাম, সেটা সাধারণত পরীক্ষায় ক্যালকুলেশন আকারে আসে এবং অত্যন্ত সোজা, কিছু কম্পেয়ার করতে বলে। তো সেটা আশা করি তোমরা পারবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, আমার জন্য দোয়া করবে। এটি বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।